বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতা এখন অবতল আয়না নিয়ে কথা বলবো। তো আমাদের গোলীয় দর্পণের এই অবতল আয়নার ক্ষেত্রে আমরা সাধারণত উত্তল পাশে পাড়া লাগাবো এবং অবতল পাশে আমরা এটার মুখ দেখব। এবং এক্ষেত্রেও আমাদের উত্তল আয়নার মতোই এটা ঠিক তার বিপরীত কাজটি করতে হবে, অর্থাৎ উত্তল আয়নার ক্ষেত্রে আমরা অবতল পৃষ্ঠে পাড়া লাগাইছি এবং উত্তল পৃষ্ঠ থেকে আমরা কোনো কিছুকে দেখার চেষ্টা করেছি। বাট এই অবতলের ক্ষেত্রে কিন্তু উল্টা ঘটনা ঘটবে। সেক্ষেত্রে উত্তল অংশেই কিন্তু আমরা পাড়া লাগাবো, অবতল অংশ দিয়ে মুখ দেখবো। এখন এখানে যে ছবিতে দেখা যাচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো আসলে এরা কিন্তু ওই ফোকাসে গিয়ে কিন্তু মিলিত হবে। এখন আসো অবতল আয়নায় প্রতিবিম্ব। অবতল আয়নায় যে প্রতিবিম্বগুলো তৈরি হবে তার প্রকৃতি বা তার অবস্থানগুলো কেমন হবে? তো অবতল আয়নায় আমরা যখন কোনো প্রতিবিম্ব তৈরি করি তখন সেটি যদি গোলীয় অবতল আয়নার ক্ষেত্রে সেটি আমাদের জেনে নেওয়া দরকার। কারণ গোলীয় অবতল আয়নার ক্ষেত্রে বিশেষ রশ্মি প্রতিফলনের নিয়ম জানলেই কিভাবে এই প্রতিবিম্ব তৈরি হয় সেটিকে ব্যাখ্যা দেওয়া সম্ভব। এক নম্বর হলো, যদি ব্যাসার্ধ বরাবর যদি কোনো রশ্মি আসে তাহলে এটা যে বরাবর আসবে সেই বরাবরই কিন্তু এটি চলে যাবে। এবং তুমি দেখো বক্রতার কেন্দ্র দেখে আছে, তার মানে কি ওটা ব্যাসার্ধ বরাবর হয়ে যায়নি? জি স্যার। তাহলে ব্যাসার্ধ বরাবর হয়ে গেলে কেন যে পথে আসে সেই পথে ফিরে যায়? কারণ ব্যাসার্ধ বরাবর হলো, যদি হয় তাহলে সেটি ওই বিন্দুতে কি হবে? লম্ব হবে। এটা মনে হয় তোমার মনে আছে যে যে কোনো ব্যাসার্ধ স্পর্শকের ওপরে কিন্তু লম্ব হয়, এটা জানো না উপপাদ্য থেকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এটা আর আগে দেখান লাগিচ্ছে না। দুই নম্বর হলো কি, অক্ষের সমান্তরাল প্রতিটি রশ্মিটি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে গমন করবে। তো এখানে ব্যাপারটা হলো যে আমরা প্রধান অক্ষের সমান্তরাল গুলো তো ফোকাসে যাই, এটা তো দেখছি তো, কি তাই যায় না? জি স্যার। আচ্ছা, প্রধান অক্ষের সমান্তরাল গুলো ফোকাসে যাবে। আবার আলোক রশ্মির দিক পরিবর্তন করলে এটি যেদিক থেকে এসেছে সেদিক থেকেই, তো এবং কাজেই কোনো আলোক রশ্মি গুলো ফোকাস দিয়ে গেলে সেটি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে, এটি স্বাভাবিক। এখানে আমি যে রুলস গুলো তোমাকে শিখাইছি সেটাই কিন্তু এখানে লেখা আছে। প্রধান অক্ষের সমান্তরাল হলে কি ফোকাসে যাবে, ফোকাস বরাবর গেলে রশ্মি ফেরত আসলে কি প্রধান অক্ষের সমান্তরাল হবে। কি বুঝতে পারছো কি? জি স্যার। অর্থাৎ রশ্মি আঁকানোর যে মৌলিক 3-4টা নিয়ম আছে তার সারমর্ম আকারে এটি লিখে দেওয়া আছে। তো আশা করি ওটা তোমার কাছে ইনশাল্লাহ ক্লিয়ার। তো আমরা এই যে এখন যে বিষয়ের দিকে অগ্রসর হচ্ছি সেগুলো হলো যে অবতল দর্পণে প্রধান অক্ষের ওপর 6টি অবস্থানের জন্য কোন দর্পণের মূল অপশনটা নিয়ে আমরা হয়তো পড়ার ভিতরে ঢুকবো। তো এই জায়গাতে আমার এই যে 6টি অবস্থান ধরে যে প্রশ্নটি, সেটা তো আমার মনে হয় তোমাকে পূর্বের ইয়েতে আমি দেখায় থাকবো, এটি রিভিশন মূলক ক্লাস হয়। আমি আশা করছি যে এটা তোমাকে এখানেও ইনশাল্লাহ দেখায় দেব। তো এটা আমরা নেক্সট ক্লাসে গিয়ে করব, যে 6টা অবস্থানের আলোকে এটির
ওই প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি নিয়ে আলোচনা, এগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে করব। তো এখন আমি যেটা জানতে চাচ্ছি, এই 6টি অবস্থানের নাম বলতে পারবা কি তুমি? স্যার এটা একবার দেখে নিতে হতো। আচ্ছা, আমি একটু হিসেব হেল্প করি। 1 নম্বর হলো অসীম, 2 জি নম্বর স্যার। হলো তোমার অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝামাঝি। মাঝামাঝি, 3 নম্বর হলো বক্রতার কেন্দ্র, 4 নম্বর হলো বক্রতার বক্রতার কেন্দ্র কেন্দ্র, এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী অবস্থানে। মানে ওই তারপরে তোমার হলো, এরপরে কোথায় হবে, মানে প্রধান এরপর অক্ষে, ফোকাসে হবে। তাহলে ফোকাস বা ফোকাস তলে, এরপরে হলো তোমার মূল অপশনে। জি স্যার। তো এখন প্রশ্ন হলো, এই 6টা অবস্থান, একটা অসীমে, 2 নম্বর ফোকাসে, 3 নম্বর তোমার আমাদের মূল বক্রতার কেন্দ্রে, তারপরে বক্রতার কেন্দ্র আর ফোকাস তলের মাঝখানে, ফোকাস তলে, মানে যেটা ফোকাসে, এই বিষয় এইভাবেই তো তোমার আছে, সাজানো আছে না একবারে পুরো 6টা? আমি লিখেও দিছি কিন্তু জি এগুলো। স্যার। তো তারপরে তোমার যদি প্রবলেম হয় তুমি আমাকে বলো, আমি প্রয়োজনে এটি আবারও ছক আকারে ইনশাল্লাহ লিখে দেবো, এবং এটি পর্যায়ক্রমে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা আজকে আলোচনাটি মোটামুটি শেষ দিকে নিয়ে আসছি। এখন যে তথ্যগুলো দেয়া আছে, যেমন এখানে লেখা আছে ফোকাস দূরত্ব থেকে বেশি, তাহলে এই প্রক্রিয়াতে এটি করা সম্ভব কিনা সেটা দেখানো। তো ফোকাস দূরত্ব থেকে যদি বেশি দূরত্ব থেকে আসে, তাহলে সেক্ষেত্রে শব্দের যে ইন্টেন্সিটি, প্রখরতা, এটি কমে যাবে এবং এটি কোনো রকমে গৃহীত হবে। এটাই এখানকার মূল কথা। এখানে নানান অপশন গুলো যুক্ত করা আছে ওই ইয়েটাকে বেশি করার জন্য। এগুলো এখানে ছবি অঙ্কন বা অন্যান্য অন্যান্য থিম গুলো কিন্তু খুব সহজ। তো তোমার এই ছবি আঁকানো নিয়ে আমি যে কথা বলছি, দেখো তো এটা মিলে না? প্রধান অক্ষের সমান্তরাল, আড়াআড়ি ত্রিভুজ বরাবর জি স্যার, গেছে। তারপরটা হচ্ছে ফোকাস, ফোকাস বিন্দু দিয়ে গেছে। আর একটা হ্যাঁ, হচ্ছে প্রধান অক্ষ বরাবর গেছে। আশা করি বুঝতে পারছো বিষয়। তো এখন তাহলে আমার মনে হয় যে আজকে এই অংশের মধ্য দিয়ে আজকের আহ মূল বই কেন্দ্রিক যে পড়াটা, সেটা আমরা মোটামুটি সমাপ্তির দিকে নিয়ে যাব। তোমাকে শুধুমাত্র সামনের দিন আমি যেটা নিয়ে আলোচনা ইনশাল্লাহ করব, সেটি হলো এই 6টি অবস্থান দেখায় দেব, তারপরে গাণিতিক অংশগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তো গাণিতিক অংশে এই যে যে সূত্রটি দেখতে পাচ্ছ, 1/q, 1/v, 1/f, এগুলো তো কোনো প্রবলেম নাই। না স্যার। আচ্ছা, ফাইন। এগুলো পরিচয় তো জানো, 1/q কি? বস্তু দূরত্ব না? ইউটা বস্তু দূরত্ব, ভিতে কি? ভি হচ্ছে বিম্বের দূরত্ব, আর এফ বিম্বের হচ্ছে দূরত্ব। ফোকাস বিন্দুর হ্যাঁ, দূরত্ব, মানে না, ফোকাস দূরত্ব। ফ্রিকোয়েন্সি। আচ্ছা, না তুমি ওখানে কি বললে? এখানকার যে এফ, ঠিক আছে, এটা হলো বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, আমাদের এবার হলো ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্ব দেয়া না থাকে, তোমার কি থাকতে পারে? এটি হলো তোমার বক্রতার কেন্দ্রর দূরত্ব বক্রতার দেওয়া থাকতে পারে, কেন্দ্র বা তুমি 2 দিয়ে বক্রতার ভাগ করে ব্যাসার্ধ সেটাই দেওয়া ফোকাস। থাকতে পারে। এই তো ঘটনা। এই তো মোটামুটি আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। জি স্যার। বিবর্ধন কাকে বলে? কোন বস্তু তার মূল প্রতিবিম্বের মানে মানে প্রতিবিম্ব বস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট, সেটা হলো বিবর্ধন। যদি প্রতিবিম্ব বস্তু মূল বস্তুর চেয়ে যদি বড় হয়, তাহলে বিবর্ধিত, ঠিক আছে। আর যদি ছোট হয়, তাহলে তাহলে সেটাও বিবর্ধিত হবে। তাহলে বিবর্ধন ছোট হলেও হয়, বড় হলেও হয়, কেন?
ছোট হলে হবে নেগেটিভ বিবর্ধন, বড় হলে হবে পজিটিভ বিবর্ধন। আর কোনো কিছু যদি না হয় তাহলেও বিবর্ধন হবে, তবে সেই বিবর্ধনের মান হলো 1। আশা করি মূল ব্যাপারটা বুঝতে পারছো। জি স্যার। তাহলে বিবর্ধনের ক্ষেত্রে আমার বড় হলে পজিটিভ, আর যখনই বিবর্ধন ছোট হবে তখন হবে নেগেটিভ। কাজে আমার বিবর্ধনের যে মূল রুলস সেই অনুসারেই আমি লিখবো, প্রথমে বস্তু, তারপরে প্রথমে প্রতিবিম্ব, তারপরে হলো মূল বস্তুটা, এই দুইয়ের অনুপাত করব। যেমন আমি যদি 1 মিটার লম্বা একটা কাঠি নিয়ে তার যদি মানে এই প্রক্রিয়া বের করি, তাহলে দেখা যাচ্ছে হয়তো এটি ডাবল অপশন করতেছে, যে অর্থাৎ আমি বস্তু ভাগ প্রতিবিম্ব সমান। তাহলে সেক্ষেত্রে আমাদের বিবর্ধনের রাশিটা ওইভাবেই নির্ণয় করতে হবে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিবর্ধন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 3টা রুলস ফলো করা হয়। ফার্স্ট হলো তোমার দৈর্ঘ্যের সাথে ওই দৈর্ঘ্যের অনুপাত, দ্বিতীয় হলো দূরত্বের সাথে দূরত্বের অনুপাত, আর তৃতীয় যেটা ইয়ে করা হয় সেটি হলো একটা আকার কেন্দ্রিক। এগুলোতে সাধারণত গুণ ব্যবহার করা হয়, যে কত গুণ, বড় অথবা ছোট। সেটাও কিন্তু তোমার ওই দৈর্ঘ্যেরই আসলে একটা ভিন্ন রূপ। হয়তো বলা হলো এটা 2 গুণ, এটা 3 গুণ, তো সেটা কিন্তু আমরা ওইভাবেই হয়তো তথ্যগুলো উপস্থাপন করি। তো আশা করি যে বিবর্ধন নিয়ে মূল বিষয়টি শেষ। আমরা আয়নার ব্যবহার বিষয়টি যদি দেখি, তা আয়না কোথায় ব্যবহার করা হয়? মুখ দেখায় নাকি? শুধু কি মুখ দেখায়? জি স্যার, আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে ওখানেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কিন্তু ছোটখাটো আরো নানান জায়গায়। আচ্ছা, অনেক। তাছাড়া অনেকগুলো কাজে ব্যবহার করা হয়, কেউ হয়তো প্যারিস্কোপের ক্ষেত্রে, তারপরে বিশেষ করে তোমার এই যে পেরিস্কোপের ক্ষেত্রে তো বাধা দূর করে বাইরের কোনো দৃশ্যকে ঘরে বসে দেখার জন্য তোমার এই পেরিস্কোপ। তো এর বাহিরে এগুলোর অনেক ব্যবহারও আছে আর কি, যেটা হয়তো আমাদের এই যে গোয়েন্দা সংস্থার লোকজন, তবে ডুবোরু জাহাজের এগুলোতে ব্যবহার করা, কারণ কারণ বাহির থেকে সকল দৃশ্যগুলো এখানে ভিতরে সুরক্ষিতভাবে দেখার কিন্তু ব্যবস্থা করা আছে। এখানেও আবার দেখো এই অবতল আয়না নিয়ে গল্প গল্প আছে। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। এখানে রাস্তা দুর্ঘটনা এড়ানোর জন্য পাহাড়ি রাস্তার বাঁকে তোমার একটি সুন্দরভাবে যদি সাইড মেইনটেইন করে তোমার একটি আয়না স্থাপন করা যায়, তাহলে ওই আয়নাতে দুই দিক থেকে আসা গাড়িগুলো তারা পরস্পরকে ওই আয়নার ভিতর দেখতে পেয়ে আহ তো এখন এই আয়নার ভিতরে যখন আমরা ওই রকম দৃশ্যকে দেখাবো, তখন কিন্তু আমাদের অবশ্যই আয়নাটাকে যথাযথ নিরাপদ দূরত্বে রাখতে হবে। আর পাহাড়ি রাস্তার বাঁকগুলো কিন্তু হয় আসলে এই রকম টাইপের। আমি একটু দেখাই দিচ্ছি, এটা এই টাইপের আর কি, এইরকম। এমন ভাবে বাঁকটা মনে করো কোথাও আছে যে এই পাশ থেকে কোনো একটা গাড়ি এদিকে আসতেছে, আর এই পাশ থেকে কোনো একটা গাড়ি এদিকে যাচ্ছে। এই মাঝখানে তারা মুখোমুখি হওয়ার আগেই পর্যন্ত কিন্তু বুঝতে পারে না গাড়িটা আসতেছে কিনা। তো অনেক সময় বিভিন্ন কারণে দেখা যায় কোনো একটা গাড়িকে ডান পাশ দিয়ে যেতে হয়। ডান পাশে যাওয়ার সময় কিন্তু সে এটার সাথে কিন্তু মুখোমুখি হওয়ার একটা ঝুঁকি থাকে। কি বুঝতে পারছো কি? তো এই কারণের জন্য পাহাড়ি রাস্তার বাঁকে আমি যদি এখানে আয়না স্থাপন করি, তাহলে কিন্তু অনায়াসে আয়নার ভিতরে দুইটা বাসেরই ছবি দেখা যাবে। ফলে দুই চালকই কিন্তু এখানে সতর্ক হবে এবং দুর্ঘটনাটা রোধ করা সম্ভব। জি স্যার। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমরা পড়ার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। পাহাড়ি রাস্তার বাঁকের ব্যাপারটি ক্লিয়ার হলো। এই আমরা দেখো এই অধ্যায় কিন্তু শেষ। তো তাহলে আমরা ইনশাআল্লাহ এই আলোচনার মধ্য দিয়ে আজকের পড়াটি সমাপ্ত করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।